পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। তার জন্য হাঁড়িতে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চামচ দিয়ে মাপলে এখানে 4 টেবিল চামচ হবে। এবার আমি চুলাটা মাঝারি আঁচে জ্বালিয়ে অপেক্ষা করব চিনি গলে কিছুটা লালচে হওয়া পর্যন্ত। আর এই সময়ের মধ্যে চিনি নেড়ে দিতে হবে না। যখন দেখবেন চিনি গলে এরকম লালচে কালার হতে শুরু করেছে, তখন নেড়ে মিশিয়ে দিবেন। তাহলে সব দিকের চিনি গলে সমানভাবে কালার হবে। পুডিং তৈরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা অতিরিক্ত কালার হয়ে পুড়ে না যায়। যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে খেতে তিতা লাগবে। যখন দেখবেন পছন্দ মতো সুন্দর লালচে কালার চলে এসেছে, তখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটা বসাবেন সেটাতেই ঢেলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা সুন্দর কালার চলে এসেছে। আমি পুডিংটা যে পাত্রে বসাবো সেটাতেই ক্যারামেলটুকু ঢেলে নিচ্ছি। তারপর এই বাটিটাকে ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে নিয়েছি। চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে সাথে সাথে এই কাজটা করে নিতে হবে। এবার এই বাটিটাকে আমি এভাবেই রেখে দিব ক্যারামেল পুরোপুরি সেট হওয়া পর্যন্ত। তো এই ফাঁকে পুডিং এর জন্য ডিম দুধের মিশ্রণটা রেডি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকেই বের করে নর্মাল করে নেবেন। এবার এতে 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চাইলে আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। এখন ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় ততক্ষণ এভাবেই মিশিয়ে নেবেন। আমার এটা মিশানো হয়ে গেছে, চিনিটুকু পুরোপুরি গলে গেছে। এ পর্যায়ে এতে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। আমি এখানে 2 কাপ দুধ আগে থেকে জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। আর এই দুধটা এখন নর্মাল তাপমাত্রায় আছে। দুধটুকু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডিমের গন্ধ দূর করার জন্য আপনারা এখানে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়া দিতে পারেন। আমি দুধ জাল করার সময়ই এলাচের গুঁড়া দিয়েছিলাম। সবকিছু মিশানো হয়ে গেলে এবার আমি ডিম দুধের এই মিশ্রণটাকে সেট করা ক্যারামেলের বাটিতে ঢেলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এভাবে ছেঁকে নেওয়ার কারণে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। এবার বাটিটাকে আমি ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি। আপনি চাইলে বাটিতে থাকা ঢাকনাটা দিয়েও ঢেকে দিতে পারেন। অবশ্যই কোনো কিছুর সাহায্যে ঢেকে দিতে হবে, না হলে ভাপের পানি পুডিংয়ে পড়ে ঠিক মতো পুডিংটা জমতে পারবে না। আচ্ছা, এখন পুডিংটা ভাপ বসিয়ে দেওয়ার পালা। তার জন্য আমি আগে থেকে চুলায় পানি গরম হতে দিয়েছিলাম। এবার এই পানির উপরে একটা সুতির কাপড় দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি। এতে করে পানির ভাপে বাটিটা সরে যাবে না, ঠিক মতো এক জায়গায় বসে থাকবে। কাপড়ের বদলে এখানে স্ট্যান্ড বসিয়েও পুডিংটা ভাপ দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পানিটুকু পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ দিয়েছি। অর্থাৎ পুডিংয়ের বাটির 1 ভাগ যাতে পানির নিচে ডুবে থাকে আর বাকি 2 ভাগ যাতে খালি থাকে। এই পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। এতে করে পুডিং ভাপ হওয়ার সময় পানিটা ফুটে পুডিংয়ে ঢুকে যাবে না। আচ্ছা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। পানিটুকু যেহেতু আগে থেকেই গরম করা ছিল, তাই আমি চুলার আঁচ একদম লো হিটে রেখে 10 মিনিটের মতো ভাপে রেখে দিচ্ছি। আমি ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানেই পুডিংটা হয়ে গেছে। এ পর্যায়ে যদি কাঠিটা ক্লিন না আসতো তাহলে আমি ঢেকে আরো কিছুক্ষণ জাল করে নিতাম। যেহেতু আমার পুডিংটা হয়ে গেছে, তাই আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। ডিপে রাখা যাবে না, নরমালে ঘন্টাখানিক রেখে সেট করে নিতে হবে। এখন আমি ফ্রিজ থেকে বের করে ছুরির সাহায্যে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর পুডিংয়ের বাটির উপরে একটা প্লেট বসিয়ে উল্টো করে বাটিটাকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, একদম স্মুথ হয়েছে, কোথাও কিন্তু ছিদ্র নেই। আশা করি এই রেসিপিটা ফলো করে পুডিং বানালে আপনাদের পুডিংটাও এরকমই সুন্দর হবে।